পৃষ্ঠা 100 প্রশ্ন 12 ইচ্ছাশক্তি সম্বন্ধে বালকের সহিত দেবতার একটি সাদৃশ্য দেখা যায়, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তর, আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। কবি এখানে বালকদের ইচ্ছাশক্তির কথা প্রসঙ্গে বালকদের ইচ্ছাশক্তির সঙ্গে দেবতার তুলনা করেছেন। আমাদের বিশ্বাস, দেবতারা তাদের এই শক্তিটির সাহায্যে যা ইচ্ছা তাই করতে পারেন। বালক বা শিশুরা অতি সহজেই তাদের ইচ্ছামাত্র যে কোনো জিনিস সৃষ্টি করতে পারে, আমরা অর্থাৎ বড়রা তা পারি না। বালিকাদের একটি গ্রন্থি বাঁধা বস্ত্রখণ্ডকে মুণ্ডবিশিষ্ট মানুষ কল্পনা করে সন্তানরূপে লালন পালন করে ছেলেখেলা করতে দেখা যায়। কবির মতে এটি সামান্য ব্যাপার নয়। আমরা বড়রা অত সহজে একটি মূর্তিকে মানুষ বলে কল্পনা করে নিতে পারি না, সেজন্য মূর্তিটিকে ঠিক মানুষের মতোই তৈরি করতে হয়। একটুখানি অনুকরণের তফাৎ ঘটলেই আমাদের কল্পনায় ব্যাঘাত ঘটে। আমরা আমাদের চোখ দিয়ে যে বস্তুকে যেভাবে দেখি, কিছুতেই সেই বস্তুটিকে অন্যরূপে দেখতে পারি না। শিশুদের ক্ষেত্রে তা হয় না। শিশুরা যা তাদের চোখে দেখছে তাকে উপলক্ষ করে নিজেদের মনের মতো জিনিস মনের মধ্যে গড়ে নিতে পারে। তাদের নিজের ইচ্ছাশক্তিকে তাদের নিজের ইচ্ছাশক্তিতে সৃষ্ট জিনিসকেই তারা সামনে দেখতে পায়। প্রশ্ন 13, এ তো এক শ্রেণীর ছবি গেল, আরেক শ্রেণীর ছবি আছে যাহা বর্ণনীয় বিষয় অবলম্বন করিয়া একটা সমগ্র ব্যাপার আমাদের মনের মধ্যে জাগ্রত করিয়া দেয়। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর, আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। কবিগুরু তাঁর সংগৃহীত একটি ছড়াকে উল্লেখ করে সেই ছড়ার মধ্যেকার একটি ছবি প্রসঙ্গে আলোচ্য মন্তব্য করেছেন। আয় রে আয় ছেলের পাল, মাছ ধরতে যাই, মাছের কাঁটা পায়ে ফুটলো, দোলায় চেপে যাই, দোলায় আছে ছপন করি, গুনতে গুনতে যাই, এ নদীর জলটুকু টলমল করে, এ নদীর ধারে রে ভাই বালি ঝরঝর করে, চাঁদ মুখেতে রোদ লেগেছে রক্ত ফুটে পড়ে। দোলায় করে ছয়পন করি গুনতে গুনতে যাওয়া ছবি হিসেবে অকিঞ্চিতকর, কিন্তু ছড়াটির শেষ তিনটি ছত্রের ছবিটিকে কোনো রকমেই উপেক্ষা করা যায় না। নদীর জলটুকু টলমল করছে এবং নদীর জলটুকু টলমল করছে এবং তীরের বালি ঝুরঝুর করে খসে পড়ছে। বালু তটবর্তী নদীর এমন সংক্ষিপ্ত এবং সুন্দর ছবি আর কি হতে পারে? ছড়ার একটি উল্লেখযোগ্য দিক হল চিত্রধর্মিতা। ছড়াগুলি অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য। চিত্রগুলি শুধু যে অপরিণত বুদ্ধিসম্পন্ন শিশুদের কাছেই জীবন্ত রূপ পরিগ্রহ করে তা নয়, বৈষয়িক বুদ্ধিসম্পন্ন পরিণত বয়স্ক মানুষের কাছেও চিত্রগুলির আবেদন অনেকখানি। আর এক শ্রেণীর ছবি পাওয়া যায় যা বর্ণিত বিষয়টি অবলম্বন করে একটি সমগ্র সমাজের ছবি আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে এবং আমাদের হৃদয়কে স্পর্শ করে। দাদা গো, শহরে যাও, 3 টাকা করে মাইনে পাও, দাদার গলায় তুলসীমালা, বউ বরণে চন্দ্রকলা, হেই দাদা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি। পৃষ্ঠা 101, দাদার বেতন বেশি নয়, মাত্র 3 টাকা, কিন্তু বোনটির কাছে তাই প্রচুর। এই 3 টাকা বেতনের সচ্ছলতার উদাহরণ দিয়েই বোনটি অনুরোধ করছে দাদাকে, হেই দাদা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি। নিজের স্বার্থ উদ্ধারের জন্য বোনটি দাদাকে প্রলোভনের ছলে আভাস দিতে ছাড়ে না যে বউ বরণে চন্দ্রকলা। ছড়ার এই তুচ্ছ কথাগুলির মধ্যে গ্রাম বাংলার একটি গৃহের ছবি চোখের সামনে ভেসে ওঠে। প্রশ্ন 14, যে সমস্ত তুচ্ছ কথা বড় বড় সাহিত্যে তেমন সহজে, তেমন অবাধে, তেমন অসংকোচে প্রবেশ করিতে পারে না, এবং প্রবেশ করিলেও আপনি তাহার রূপান্তর ও ভাবান্তর হইয়া যায়, দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটি যথার্থ বিচার করো। উত্তর, আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। কবিগুরু তাঁর সংগৃহীত একটি ছড়াকে উল্লেখ করে সেই ছড়ার মধ্যেকার একটি ছবি প্রসঙ্গে আলোচ্য মন্তব্য করেছেন। আয় রে আয় ছেলের পাল, মাছ ধরতে যাই, মাছের কাঁটা পায়ে ফুটলো, দোলায় চেপে যাই, দোলায় আছে ছপন করি, গুনতে গুনতে যাই,
এ নদীর জলটুকু টলমল করে, এ নদীর ধারে রে ভাই বালি ঝুরঝুর করে, চাঁদ মুখেতে রোদ লেগেছে রক্ত ফুটে পড়ে। দোলায় করে 6 পণ করি গুনতে গুনতে যাওয়া ছবি হিসেবে অকিঞ্চিতকর, কিন্তু ছড়াটির শেষ 3টি ছত্রের ছবিটিকে কোনো রকমেই উপেক্ষা করা যায় না। নদীর জলটুকু টলমল করছে এবং তীরের বালি ঝুরঝুর করে খসে পড়ছে। বালু তটবর্তী নদীর এমন সংক্ষিপ্ত এবং সুন্দর ছবি আর কি হতে পারে? ছড়ার একটি উল্লেখযোগ্য দিক হলো চিত্রধর্মিতা। ছড়াগুলি অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য। চিত্রগুলি শুধু যে অপরিণত বুদ্ধিসম্পন্ন শিশুদের কাছেই জীবন্ত রূপ পরিগ্রহ করে তা নয়, বৈষয়িক বুদ্ধিসম্পন্ন পরিণত বয়স্ক মানুষের কাছেও চিত্রগুলির আবেদন অনেকখানি। আর এক শ্রেণীর ছবি পাওয়া যায় যা বর্ণিত বিষয়টি অবলম্বন করে একটি সমগ্র সমাজের ছবি আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে এবং আমাদের হৃদয়কে স্পর্শ করে। দাদা গো শহরে যাও। আবার পড়ছি, দাদা গো দাদা শহরে যাও, 3 টাকা করে মাইনে পাও, দাদার গলায় তুলসী মালা, বউ বরণে চন্দ্রকলা, হেই দাদা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি। পৃষ্ঠা 102। দাদার বেতন বেশি নয়, মাত্র 3 টাকা, কিন্তু বোনটির কাছে তাই প্রচুর। এই 3 টাকা বেতনের সচ্ছলতার উদাহরণ দিয়েই বোনটি অনুরোধ করছে দাদাকে, হেই দাদা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি। নিজের স্বার্থ উদ্ধারের জন্য বোনটি দাদাকে প্রলোভনের ছলে আভাস দিতে ছাড়ে না যে বউ বরণে চন্দ্রকলা। ছড়ার এই তুচ্ছ কথাগুলির মধ্যে গ্রাম বাংলার একটি গৃহের ছবি চোখের সামনে ভেসে ওঠে। কতগুলি অসংলগ্ন ভাবকে মূলধন করে ছড়াগুলি সৃষ্টি হয়েছে। ধারাবাহিকতা রক্ষার প্রয়াস ছড়ার জগতে থাকে না। সচেতন সৃষ্ট বড় বড় সাহিত্যে ভাবের অসামঞ্জস্যতা মস্ত বড় ত্রুটি হিসেবে গণ্য হয়। সাহিত্যকে ত্রুটিমুক্ত করার জন্য ওই সমস্ত অসংলগ্ন ভাব প্রকাশের অনুষঙ্গ তুচ্ছ কথাগুলির রূপান্তর এবং ভাবান্তর ঘটানো হয়। প্রশ্ন 15। সৃষ্টির সেই রূপ প্রথম পদক্ষেপটা মহাশ্চর্য। কিছু যে হইয়াছে ইহাই প্রথম বিস্ময় এবং পরম বিস্ময়ের বিষয়। তাহার পরে আরও যে কিছু হইতে পারে তাহাতে আশ্চর্য কি? প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তর, আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। কতগুলি অসংলগ্ন ভাবকে মূলধন করে ছড়ার সৃষ্টি হয়। ছড়ার জগতে ভাবের ধারাবাহিকতা রক্ষার কোনো প্রয়াস থাকে না। তাই ছড়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। নিয়মহীন স্বর্গলোক থেকে শিশুর আবির্ভাব, তাই ছড়ার রাজ্যে নিয়মহীনতারই আধিপত্য। ছড়ার মধ্যে উপস্থাপিত ছবি অদ্ভুত হলেই ভালো, কারণ সেই ছবির নতুনত্ব শিশু মনে বেশি করে দাগ কাটে। শিশুর কাছে অদ্ভুত বলে কিছু নাই, অসম্ভব বলেও কিছু নাই, কারণ সম্ভাব্যতার সীমারেখাটাই তার কাছে অজানা। কবি ছেলে ভুলানো ছড়ার আলোচনা প্রসঙ্গে অসম্ভবের অতি সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলেছেন, যদি কিছু মাত্র সম্ভব হয় তাহলে সকলই সম্ভব। যদি কোনো একটা জিনিস অদ্ভুত না হয় তাহলে আর একটা জিনিস অদ্ভুত হবে কেন? তিনি এই প্রসঙ্গে একটি উদাহরণ দিয়েছেন। এক মুন্ডওয়ালা মানুষের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করে নিয়েছি, কারণ তাকে আমি প্রত্যক্ষ করেছি। 2 মুন্ডওয়ালা মানুষের সম্ভাব্যতা নিয়েও আমি প্রশ্ন তুলছি না, কারণ তাকে আমি মনের মধ্যে স্পষ্ট প্রত্যক্ষ করতে পারি। স্কন্ধকাটা মানুষও তাহলে সমান সত্য, কারণ তাকে আমি অনুভব করতে পারি। এই প্রসঙ্গে কবি একটি গল্পের অবতারণা করেছেন। গল্পে এক ব্যক্তি একটি মুন্ডকাটা পড়ার পর একটি মানুষকে 10 পা হেঁটে যেতে দেখেছেন। সভায় উপস্থিত সকলেই কাছেই যখন এটি একটি আশ্চর্য ঘটনা মনে হয়েছে, তখন একজন স্ত্রীলোক বলেছেন যে 10 পা চলাটা এমন কিছু আশ্চর্য নয়, আশ্চর্য হলো মুন্ডকাটা যাওয়ার পর 1 পা চলাটা। ঠিক সেরকম সৃষ্টির প্রথম পদক্ষেপটাই মহাশ্চর্য। কিছু একটা অভাবনীয় ঘটনা ঘটেছে, এটাই আশ্চর্য। তারপরে যা কিছু ঘটুক না কেন তাতে আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। পৃষ্ঠা 103। প্রশ্ন 16। ছড়ার দেশে সম্ভব অসম্ভবের মধ্যে সীমানাঘটিত কোনো বিবাদ নাই। দৃষ্টান্ত সহযোগে বিষয়টি আলোচনা করো। উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত নিম্নোদ্ধৃত ছড়ার প্রসঙ্গে এই উদ্ধৃতি করেছেন। আয় রে আয় টিয়ে নায় ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তা দেখে দেখে ভোঁদর নাচে, ওরে ভোঁদর ফিরে চা, খোকার নাচন দেখে যা।
টিয়ে পাখি নৌকা চড়ে আসছে, এমন দৃশ্য অবাস্তব এবং অসম্ভব। বালকের কাছে এই দৃশ্যই কৌতুকের। আবার হঠাৎ যখন অগাধ জলের মধ্যে থেকে একটা বোয়াল মাছ বলা নাই কওয়া নাই তার নৌকাটা নিয়ে চলল। ক্রুদ্ধ টিয়া পাখিটি মাথার রোঁয়া ফুলিয়ে পাখা ঝাপটিয়ে তার আপত্তি প্রকাশ করতে থাকায় বালকের কৌতুক আরও বেড়ে যায়। টিয়ে পাখির দুর্গতি এবং বোয়াল মাছের অভদ্র ব্যবহার দেখে অকস্মাৎ ভোঁদরের আনন্দে নাচ করার দৃশ্য আরও মজাদার। সেই নৃত্যরত ভোঁদরকে তার নাচ থামিয়ে এবং ফিরে তাকিয়ে খোকার নাচ দেখার জন্য অনুরোধ করার মধ্যেও রস আছে। অন্য একটি ছড়াতে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। খোকা বলে পাখিটি কোন বিলে চড়ে, খোকা বলে ডাক দিলে উড়ে এসে পড়ে। এই ছড়াটিতে ক্ষীর নদীর কূলে মাছ ধরতে গিয়ে খোকার দুর্গতির চিত্রই অঙ্কিত হয়েছে। ক্ষীর নদীর ভৌগোলিক অবস্থান খোকা ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়। সেই খোকা একটি বিশাল ছিপ নিয়ে ক্ষীর নদীতে মাছ ধরতে বসলে জল থেকে এক উৎকট দর্শন কোলা ব্যাঙ খোকার ছিপ ধরে টান দিচ্ছে। আবার অন্যদিকে একটি চিল কোথা থেকে এসে ছো মেরে খোকার মাছগুলি নিয়ে উধাও হচ্ছে। আলোচ্য মন্তব্য ছড়ার ক্ষেত্রে প্রযোজ্য। 17 ছেলের কাছে অদ্ভুত কিছুই নাই, কারণ তাহার নিকট অসম্ভব কিছুই নাই। উদাহরণ সহযোগে মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর: আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। তিনি তাঁর সংগৃহীত ছড়াগুলির আলোচনা প্রসঙ্গে মন্তব্যটি করেছেন ছড়াগুলি যাদের জন্য রচিত সেই শিশুদের সম্পর্কে। রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহ এবং সঙ্গে তার আলোচনা এই দুটি ধারার প্রবর্তন করেছিলেন। ছড়াগুলির কাব্যরসই তাঁকে ছড়া সংগ্রহের কাজে অনুপ্রাণিত করেছিল। চিত্রধর্মিতা ছড়ার অপর একটি উল্লেখযোগ্য দিক। ছড়াগুলি যেন অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য। চিত্রগুলি যে শুধু অপরিণত ও বৈষয়িক বুদ্ধিশূন্য শিশুদের কাছেই জীবন্ত রূপ পরিগ্রহ করে তাই নয়, বৈষয়িক বুদ্ধিসম্পন্ন বড় মানুষদের কাছেও চিত্রগুলির আবেদন অনেকখানি। চিত্রগুলি স্বপ্ন কথার দ্বারা সৃষ্ট। বালকচিত্তে যেমন একটির পর একটি ভাবের উদয় ঘটে, ছড়ার ক্ষেত্রেও দেখা যায় সেই অসংলগ্নতা। শিশুর আবির্ভাব নিয়মহীন স্বর্গলোক থেকে, তাই শিশুদের জন্য রচিত ছড়াগুলিতেও নিয়মহীনতার রাজকীয় আধিপত্য। রবীন্দ্রনাথ সংকলিত একটি ছড়া, পৃষ্ঠা 104। উলু উলু মাদারের ফুল, বর আসছে কত দূর, বর আসছে বাগনা পাড়া, বড় বৌগো রান্না চড়া, ছোট বৌলো জলকে যা, জলের মধ্যে ন্যাকা জোকা, ফুল ফুটেছে চাকা চাকা, ফুলের বরণ করি, নোটে শাকের বড়ি। জামাতা সমাগম প্রত্যাশিনী পল্লী রমণীদের ঔৎসুক্য এবং আনন্দ উৎসবের ছবি আপনিই ফুটিয়াছে। সেই উপলক্ষে পাড়াগাঁয়ের পথ ঘাট বন পুষ্করিণী ইত্যাদি ইন্দ্রজালের মতো জেগে উঠেছে। প্রায় প্রত্যেক ছড়ার তুচ্ছ কথার মধ্যে বাংলাদেশের একটি ছবিসহ গৃহের আস্বাদ লাভ করা যায়। প্রশ্ন 18। ইহাদের কথা সত্যও নহে মিথ্যাও নহে, দুয়ের বার। এখানে ইহাদের কথা বলতে কাদের কথা বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির ব্যাখ্যা করো। উত্তর: আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। আলোচ্য মন্তব্যটির মধ্যে ইহাদের কথা বলতে কবিগুরু সংগৃহীত ছেলে ভুলানো ছড়ার কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ এবং তাঁর অনুগামীদের ছড়া সংগ্রহের কাজের মধ্যে পার্থক্য হল রবীন্দ্রনাথের ছড়া সংগ্রহ এবং সঙ্গে আলোচনা দুটি ধারার প্রবর্তন করেছিলেন এবং অনুগামীরা শুধুমাত্র সংগ্রহের কাজই করেছেন। যদিও রবীন্দ্রনাথের ছড়া সম্পর্কিত সরস আলোচনাই অন্যদের ছড়া সংগ্রহের কাজে প্রেরণা জুগিয়েছিল। রবীন্দ্রনাথের ছড়া সংগ্রহ কার্যে কাব্যরসের দিকটি প্রাধান্য লাভ করেছে। কাব্যরসের আধারেই ছড়াকে সংগ্রহ ও বিচার করে বাংলা ছড়ার প্রাণকে কবি সঞ্জীবিত করে তুলেছেন। ছড়ার সার্বিক উপলব্ধির জন্য যে গভীরতা ও অভিজ্ঞতার প্রয়োজন তা কবির মধ্যে ছিল, তাই তাঁর আলোচনা সত্য ও সুন্দরের রূপ ধারণ করেছে। কাব্যরসের ভিত্তিতে আলোচনার কাঠামোকে সাজালেও বিজ্ঞানসম্মত কোনো আলোচনাই বাদ পড়েনি। ছড়া মাত্রই কতকগুলি অসংলগ্ন ভাবকে মূলধন করে সৃষ্ট, তাই ছড়ার জগতে ধারাবাহিকতা রক্ষার প্রয়াস থাকে না। নিয়মহীন স্বর্গলোক থেকে শিশুর আবির্ভাব, তাই শিশুদের জন্য রচিত ছড়াতেও নিয়মহীনতার রাজকীয় আধিপত্য।
ছড়ার চিত্রধর্মিতা অন্য একটি দিক। ছড়াগুলিকে বলা যায় অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য। চিত্রগুলি স্বপ্নকথার দ্বারা সৃষ্ট। কবি এখানে নতুন নতুন পায়রাগুলি ঝোটন রেখেছে এবং ওপারেতে জন্তি গাছটি জন্তি বড় ফলে এই ছড়া দুটির মধ্যেকার ছবিগুলি স্বপ্নের মতো ভাসমান। সেগুলি ছবি হিসেবে প্রত্যক্ষ সত্য, কিন্তু প্রাসঙ্গিকতা হিসেবে অপরূপ স্বপ্ন। যেমন মেঘে মেঘে স্বপ্নে স্বপ্নে মিলে যায়, সেরকম একটি ছড়ার সঙ্গে অন্য একটি ছড়াও মিলেমিশে এক হয়ে যায়। ছড়াগুলিকে তাই বলা যায় মানসিক মেঘরাজ্যের লীলা। সেখানে সীমা বা আকার বা অধিকারের নির্ণয়ের ব্যাপার নেই। ছড়াগুলি যেহেতু বানানো কথার সমষ্টি, তাই এর মধ্যে থেকে সত্য খুঁজতে যাওয়ার চেষ্টা বৃথা। লোকে যেমন বানিয়ে বলতে গেলে প্রমাণের প্রাচুর্য দিয়ে সেটাকে বেশি মাত্রায় বিশ্বাসযোগ্য করে তোলে, ছড়ার ক্ষেত্রে সেদিকের খেয়াল করা হয় না। তাই কবি বলেন ছড়ার কথা সত্যও নয়, আবার স্বপ্নের জগতের মতো মিথ্যাও নয়। পৃষ্ঠা 105, প্রশ্ন 19। এই সকল ছড়ার মধ্য হইতে সত্য অন্বেষণ করিতে গেলে বিষম বিভ্রাটে পড়িতে হইবে। দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটির যথার্থ বিচার করো। উত্তর, নিম্নে উদ্ধৃত ছড়া দুটির কথা বলা হয়েছে। 1, নতুন নতুন পায়রাগুলি ঝোটন রেখেছে, বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে, দুপারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ওপারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে, ঝুনু ঝুনু চুল গাছটি ঝাড়তে লেগেছে, কে রেখেছে দাদা রেখেছে, আজ দাদার ঢেলা ফেলা কাল দাদার বেয়ে, দাদা যাবে কোনখান দে বকুলতলা দে, বকুল ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা, রামধনুকে বাদ্যি বাজে শীতেনাথের খেলা, শীতেনাথ বলে রে ভাই চাল কড়াই খাবো, চাল কড়াই খেতে খেতে গলা হলো কাঠ, হেথা হোথা জল পাবো চিতপুরের মাঠ, চিতপুরের মাঠেতে বালি চিকচিক করে, সোনা মুখে রোদ লেখে রক্ত ফেটে পড়ে। ছড়া 2, ওপারেতে জন্তি গাছটি জন্তি বড় ফলে, গোজন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে, প্রাণ করে হাই ঢাই গলা হলো খাট, হরগৌরীর মাঠে রে ভাই হরগৌরীর মাঠ, হরগৌরীর মাঠে রে ভাই পাকা পাকা ধান, পান কিনলাম চুন কিনলাম ননদে ভাজে খেলাম, একটি পান হারালে দাদাকে বলে দিলাম, দাদা দাদা ডাকছাড়ি দাদা নাইকো বাড়ি, সুবল সুবল ডাকছাড়ি সুবল আছে বাড়ি, আজ সুবলের অধিবাস কাল সুবলের বিয়ে, সুবলকে নিয়ে যাব আমি দিকনগর দিয়ে, দিকনগরের মেয়েগুলি নাইতে বসেছে, মোটা মোটা চুলগুলি গো পেতে বসেছে। পৃষ্ঠা 106, চিকন চিকন চুলগুলি ঝাড়তে নেগেছে, হাতে তাদের দেব শাখা মেঘ নেগেছে, গলায় তাদের তক্তিমালা রক্ত ছুটেছে, পরনে তাদের দূরে শাড়ি ঘুরে পড়েছে, দুই দিকে দুই কাতলা মাছ ভেসে উঠেছে, একটি নিলেন গুরু ঠাকুর একটি নিলেন টিয়ে, টিয়ের মার বিয়ে নাল গামছা দিয়ে, অসতের পাতা ধনে গৌরী বেটি কোণে, নকা বেটা বর ঢ্যামকুরকুর বাদ্যি বাজে চড়ক ডাঙায় ঘর। প্রথম ছড়াটিতে দেখা যায় সীতানাথ চাল কড়াই খেয়ে জলের অন্বেষণে চিতপুরের মাঠে উপস্থিত হয়েছে। দ্বিতীয় ছড়াটিতে লক্ষ্য করা যাচ্ছে এক হতভাগিনী ভাতৃজায়ার বিদ্বেষপরায়ণা ননদিনী জন্তিফল ভক্ষণের পর তৃষাতুর হয়ে হরগৌরীর মাঠে পান খেতে গিয়েছিল এবং পরে অসাবধানতা ভাতৃবধূর তুচ্ছ অপরাধটুকু দাদাকে বলে দেবার জন্য পাড়া তোলপাড় করে তুলেছিল। ছড়া দুটির মধ্যে সঙ্গতি লক্ষ্য করা যায় না, তাছাড়া ঘটনার ধারাবাহিকতাও বজায় নেই। ছড়ার মধ্যেকার অধিকাংশ কথাই বানানো। ছড়ার কথাগুলি সত্যও নয় আবার মিথ্যাও নয়। সুবলের বিবাহকে যদি সত্য ঘটনার আভাস বলে ধরা হয়, তবুও নালগামছা দিয়ে টিয়ের মার বিয়ে কে মেনে নেওয়া যায় না। পৃষ্ঠা 106, প্রশ্ন 20, তাহার নিকট সমস্তই বর্তমান এবং তাহার নিকট বর্তমানেরই গৌরব, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তর, আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। তিনি তাঁর সংগৃহীত ছড়াগুলির আলোচনা করেছেন তাঁর রচিত উক্ত প্রবন্ধে। ছড়ার সঙ্গে কবির বাল্যস্মৃতি যুক্ত থাকায় তাঁর ছড়ার প্রতি আকৃষ্ট হবার অন্যতম কারণ। এছাড়া ছড়ার কাব্যরস, মাধুর্য, অসংলগ্নতা, চিরত্ব,
অনায়াস রচনা কৌশল, ছন্দনির্মিত কৌশল, চিত্রধর্মিতা এবং ছড়া আবৃত্তিতে সুধা স্নিগ্ধ সুরের উপস্থিতি কবিকে মুগ্ধ করেছিল। সব মিলিয়ে ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন। যে ছড়াটি ছিল কবির শৈশবের মোহমন্ত্র, মায়ের মুখ থেকে শোনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান, এক কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। এই ছড়াটি শুনে যে ছবিটি চোখের সামনে উদয় হয় তা হলো শিবু ঠাকুর 3টি কন্যাকে বিবাহ করেছিলেন। তার মধ্যমা কন্যাটি সর্বাপেক্ষা বুদ্ধিমতী। শৈশবকালে কবির যখন চরিত্র বিশ্লেষণ ক্ষমতা ছিল না, তখন এই 4টি ছত্র কবির বাল্যকালের মেঘদূতের মতো ছিল। অন্য একটি ছড়ায় শিব সদাগরের সাক্ষাৎ পাওয়া যায়। পৃষ্ঠা 107। এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর, তারই মধ্যে বসে আছেন শিব সদাগর। শিব গেল শ্বশুর বাড়ি, বসতে দিল পিঁড়ে, জলপান করিতে দিল শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে নয় রে, বিন্নি ধানের খই, মোটা মোটা সবরি কলা, কাক মারে দই। কবির সন্দেহ হয় যে শিবু ঠাকুর এবং শিব সদাগর একই ব্যক্তি হবেন। উভয়েই বিবাহিত। দাম্পত্য সম্বন্ধে উভয়েরই বিশেষ শখ আছে এবং আহারেও অবহেলা নেই। কবির সচেতন মনে প্রশ্ন জাগে, হয়তো এই ছড়াগুলির মধ্যে কোনো বিস্তৃত ইতিহাসের টুকরো ছড়িয়ে আছে। ছড়াটিতে লক্ষ্য করা যায় শিবু সদাগরের জলপানের জন্য শালি ধানের চিড়া নয় রে, বিন্নি ধানের খই। যেন ঘটনার সত্যতা সম্বন্ধে তিলমাত্র ভুল হবার উপায় নেই। কবির নিকট এই ছড়াগুলি যেন একটি খণ্ড জগৎ। এই ছড়াগুলির মধ্যে যেন অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ বিক্ষিপ্ত হয়ে আছে। কোনো পুরাতত্ত্ববিদ এই ভগ্নাংশগুলিকে জোড়া দিতে সক্ষম না হলেও আমাদের কল্পনায় সেই বিস্তৃত জগতের একটি পরিচয় উদিত হয়। কিন্তু বালকের কল্পনা ওই সমস্ত ঐতিহাসিক ঐক্য রচনায় উৎসুক নয়, কারণ বালকের কাছে সমস্তই বর্তমান এবং তার কাছে বর্তমানটাই গৌরবের। প্রশ্ন 21। সে কেবল প্রত্যক্ষ ছবি চাহে এবং সেই ছবিকে ভাবের অশ্রুবাহে ঝাপসা করিতে চাহে না। দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটি আলোচনা করো। উত্তর। আলোচ্য মন্তব্যটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে। তিনি তাঁর সংগৃহীত ছড়াগুলির আলোচনা করেছেন তাঁর রচিত উক্ত প্রবন্ধে। ছড়ার সঙ্গে কবির বাল্যস্মৃতি যুক্ত থাকায় তাঁর ছড়ার প্রতি আকৃষ্ট হবার অন্যতম কারণ। এছাড়া ছড়ার কাব্যরস, মাধুর্য, অসংলগ্নতা, চিরত্ব, অনায়াস রচনা কৌশল, ছন্দনির্মিত কৌশল, চিত্রধর্মিতা এবং ছড়া আবৃত্তিতে সুধা স্নিগ্ধ সুরের উপস্থিতি কবিকে মুগ্ধ করেছিল। সব মিলিয়ে ছড়ার কাব্যরসে কবি অভিষিক্ত হয়েছিলেন। যে ছড়াটি ছিল কবির শৈশবের মোহমন্ত্র, মায়ের মুখ থেকে শোনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান, এক কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। এই ছড়াটি শুনে যে ছবিটি চোখের সামনে উদয় হয় তা হলো শিবু ঠাকুর 3টি কন্যাকে বিবাহ করেছিলেন। তার মধ্যে মধ্যমা কন্যাটি সর্বাপেক্ষা বুদ্ধিমতী। শৈশবকালে কবির যখন চরিত্র বিশ্লেষণ ক্ষমতা ছিল না, তখন এই 4টি ছত্র কবির বাল্যকালের মেঘদূতের মতো ছিল। অন্য একটি ছড়ায় শিব সদাগরের সাক্ষাৎ পাওয়া যায়। এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর, তারই মধ্যে বসে আছেন শিব সদাগর। শিব গেল শ্বশুর বাড়ি, বসতে দিল পিঁড়ে, জলপান করতে দিল শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে নয় রে, বিন্নি ধানের খই, মোটা মোটা সবরি কলা, কাক মারে দই। পৃষ্ঠা 108। কবির সন্দেহ হয় যে শিবু ঠাকুর এবং শিব সদাগর একই ব্যক্তি হবেন। উভয়েই বিবাহিত। দাম্পত্য সম্বন্ধে উভয়ের বিশেষ শখ আছে এবং আহারেও অবহেলা নেই। কবির সচেতন মনে প্রশ্ন জাগে, হয়তো এই ছড়াগুলির মধ্যে কোনো বিস্তৃত ইতিহাসের টুকরো ছড়িয়ে আছে। ছড়াটিতে লক্ষ্য করা যায় শিবু সদাগরের জলপানের জন্য শালি ধানের চিড়া নয় রে, বিন্নি ধানের খই। যেন ঘটনার সত্যতা সম্বন্ধে তিলমাত্র ভুল হবার উপায় নেই।
কবির নিকট এই ছড়াগুলি যেন এক একটি খণ্ড জগৎ। এই ছড়াগুলির মধ্যে যেন অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ বিক্ষিপ্ত হয়ে আছে। কোনো পুরাতত্ত্ববিদ এই ভগ্নাংশগুলিকে জোড়া দিতে সক্ষম না হলেও আমাদের কল্পনায় সেই বিস্তৃত জগতের একটি পরিচয় উদিত হয়। কিন্তু বালকের কল্পনা ওই সমস্ত ঐতিহাসিক ঐক্য রচনায় উৎসুক নয়, কারণ বালকের কাছে সমস্তই বর্তমান এবং তার কাছে বর্তমানটাই গৌরবের। ছড়াগুলি কতকগুলি অসংলগ্ন ভাবকে মূলধন করে সৃষ্টি হয়। ভাবের ধারাবাহিকতা রক্ষার কোনো প্রয়াস ছড়ার মধ্যে লক্ষ্য করা যায় না। শিশুর আবির্ভাব নিয়মহীন স্বর্গলোক থেকে। ছড়াগুলি যেন চিত্রের সাম্রাজ্য, কারণ ছড়ার একটি বৈশিষ্ট্য হলো চিত্রধর্মিতা। এই চিত্রগুলি স্বপ্ন দ্বারা সৃষ্ট, তাই শিশুরা চায় ছড়ার মধ্যে তাদের স্বপ্নের প্রত্যক্ষ ছবি, যে ছবি কোনো ভাবের অশ্রুবাষ্পে ঝাপসা হওয়া চলবে না। প্রশ্ন 22। ভালোবাসার আরেকটি গুণ এই যে সে এককে আর করিয়া দেয়। প্রসঙ্গ উল্লেখ করে দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটি বিচার করো। উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া নিবন্ধে আলোচ্য মন্তব্যটি করেছেন ছড়ার মধ্যেকার স্নেহ ভালোবাসা সম্পর্কে। রবীন্দ্রনাথ যদৃচ্ছ ভাসমান মেঘের সঙ্গে ছড়াগুলিকে তুলনা করেছেন। মেঘ বাড়িধারায় নেমে এসে শিশু শস্যকে প্রাণদান করছে, আর ছড়াগুলির স্নেহ রসে বিগলিত হয়ে কল্পনাবৃষ্টিতে শিশুর হৃদয়কে উর্বর করে তুলছে। ছড়াগুলি তাদের ভাবহীনতা, অর্থবন্ধন শূন্যতা এবং চিত্র বৈচিত্র্যের জন্য চিরকাল শিশুদের মনোরঞ্জন করে আসছে। ছড়াগুলি যদিও শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র ধরে রচিত হয়নি। ছড়ার আকর্ষণের কারণ হলো রচনা কৌশল এবং উপযুক্ত কণ্ঠধ্বনি। স্নেহার্দ্র, সরল ও মধুর কণ্ঠ নিঃসৃত না হলে ছড়াগুলির আকর্ষণ থাকে না। ছড়ার উৎপত্তি প্রসঙ্গে কবি বলেছেন, প্রাচীন ঋগ্বেদ যেমন ইন্দ্র, চন্দ্র, বরুণের স্তবগান উপলক্ষে রচিত, ঠিক সেই রকমই মাতৃহৃদয়ের যুগল দেবতা খোকা এবং খুকুর স্তব থেকে ছড়ার উৎপত্তি। দুটি প্রাচীন আদিম মানুষের সরলতা দিয়ে ছড়ার রচনা। কবি ছড়াকে বলেছেন নববেদ, এবং সেই নববেদের মধ্যে যে স্নেহগাথা এবং শিশু স্তবগুলি আছে, সেগুলির বৈচিত্র্য, সৌন্দর্য এবং আনন্দ উচ্ছ্বাসের সীমা নাই। মুগ্ধ হৃদয়ে জননী বন্দনাকারিণীগণ নব নব স্নেহের ছাঁচে ঢেলে শিশু দেবতাদের কত মূর্তি প্রতিষ্ঠা করেছেন, কখনো পাখি, কখনো চাঁদ, কখনো মানিক ইত্যাদি। ধনকে নিয়ে বনকে যাব, সেখানে খাবো কি, নিরলে বসিয়া চাঁদের মুখ নিরখি। কবি এরপর ছড়া আলোচনা প্রসঙ্গে ভালোবাসার কথা তুলেছেন। তার মতে ভালোবাসা একটি সৃষ্টি ছাড়া পদার্থ। সৃষ্টির আদি থেকে তা ব্যাপ্ত থাকে, সৃষ্টির নিয়ম কানুন সে লঙ্ঘন করতে চায়। পৃষ্ঠা 109। ধনকে নিয়ে বনকে যাবার কোনো প্রয়োজন নাই, কারণ ঘরে থাকলেই সকল রকমের সুবিধা। বনে নিরালা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, সেখানে আহার্য দ্রব্যের অভাব ঘটতে পারে, তবু ভালোবাসা জোর করে বলে বিরলে বসিয়া চাঁদের মুখ নিরখি। এই উত্তরটি আমাদের কাছে সঙ্গত বলে মনে হয়। অন্যের মুখে যা ঘোরতর মিথ্যা, ভালোবাসার মুখে তা অবিসম্বাদিত সত্য। ভালোবাসার গুণে একটি বস্তু অন্য বস্তুতে পরিণত হয়। প্রশ্ন 23। এই ছড়াটি বাল্যকালে আমার নিকট মোহমন্ত্রের মতো ছিল, এবং সেই মোহ এখনও আমি ভুলিতে পারি নাই। এই ছড়াটি বলতে এখানে কোন ছড়াটির কথা বলা হয়েছে? ছড়াটি কার নিকট কোন মোহমন্ত্রের মতো ছিল? উত্তর: এই ছড়াটি বলতে নিম্নোদ্ভূত ছড়াটির কথা বলা হয়েছে। বৃষ্টি পড়ে, টাপুর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। 1 কন্যে রাঁধেন বাড়েন, 1 কন্যে খান, 1 কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। ছড়াটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট মোহমন্ত্রের মতো ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ছেলেবেলায় তাঁর মায়ের মুখে এই ছড়াটি শুনেছিলেন বলে জানিয়েছেন। কবিগুরুর শৈশব সংস্কারের মধ্যে বর্ষা প্রকৃতির রূপ ছিল গভীর। কবির কাছে ছড়াটি ছিল মেঘদূতের মতো। কিশোর কবি এই ছড়াটির মধ্যে খুঁজে পেয়েছিলেন এক স্বপ্নময় আনন্দের জগৎ। বাংলার এই বিখ্যাত লৌকিক ছড়াটির জীবন্ত স্মৃতিকে স্মরণে রেখেই তিনি লিখেছেন, ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে বলেছেন, এ বয়সে এই ছড়াটি শুনিবা মাত্র বোধ করি প্রথমেই মনে হয় শিব ঠাকুর যে 3টি কন্যাকে বিবাহ করিয়াছেন, তন্মধ্যে মধ্যমা কন্যাটি সর্বাপেক্ষা বুদ্ধিমতী। কিন্তু এক বয়স ছিল যখন এতাদৃশ চরিত্র বিশ্লেষণের ক্ষমতা ছিল না। তখন এই 4টি ছত্র আমার বাল্যকালের মেঘদূতের মতো ছিল। আমার মানসপটে একটি ঘন মেঘান্ধকার বাদলার দিন এবং উত্তাল তরঙ্গিত নদী মূর্তিমান হইয়া দেখা দিত।
তাহার পর দেখিতে পাইতাম সেই নদীর প্রান্তে বালুর চরে গুটি দু এক পানসি নৌকা বাঁধা আছে এবং শিব ঠাকুরের নববিবাহিতা বধূগণ চড়ায় নামিয়া রাধা বাড়া করিতেছেন। সত্য কথা বলিতে কি, শিব ঠাকুরের জীবনটিকে বড় সুখের জীবন বলে মনে করিয়া চিত্ত কিছু ব্যাকুল হইত। পৃষ্ঠা 110। এমনকি তৃতীয়া বধূ ঠাকুরানী মর্মান্তিক রাগ করিয়া দ্রুত চরণে বাপের বাড়ি অভিমুখে চলিয়াছেন, সেই ছবিতেও আমার এই সুখচিত্রের কিছুমাত্র ব্যাঘাত সাধন করিতে পারে নাই। এখন বুঝিতে পারিতেছি, হতবুদ্ধি শিব ঠাকুর তদীয় কনিষ্ঠ জয়ার অকস্মাৎ পিতৃগৃহ প্রয়াণ দৃশ্যটিকে ঠিক মনোরম চিত্র হিসেবে দেখেন নাই।